আসসালামু আলাইকুম। 30 আউট অফ 30 যদি টার্গেট থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। খুব মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। ইনশাআল্লাহ এর বাহিরে আর যেতে হবে না। তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন। তুমি এখনো বাংলা দ্বিতীয় পত্র পড়াই স্টার্ট করোনি ব্যাকরণ অংশে। আজকে থেকে শুরু করো। খাতা কলম নিয়ে বসে পড়ো। জাস্ট এই প্রশ্নগুলো এখন থেকে লিখে প্র্যাকটিস করো। ইন্টারের বাংলা দ্বিতীয় পত্র এসএসসির চেয়ে সহজ। মানে এসএসসির চেয়ে ইন্টারের বাংলা দ্বিতীয় পত্রটা সহজ। সত্য। তোমাদেরটা যদি এসএসসি লেভেলের শিক্ষার্থী দেয় আর তোমরা যদি এসএসসি লেভেলের কোশ্চেনগুলো আনসার করো তাহলেই বুঝতে পারবে। জাস্ট দুটোকে চেঞ্জ করে দিলেই বুঝতে পারবে। এজন্য বলতেছি যেভাবে হোক আমরা 30 আউট অফ 30 পেতে চাই। টার্গেট যদি এটা থেকে থাকে, বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে মোট নাম্বারটা তোমাকে বাড়িয়ে নিতে হবে এখান থেকেই। তাহলে আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিও অবশ্যই খুব ভালো করে দেখবে এবং আমি আবারও বলছি প্রত্যেকটা কথা আগে শুনবে, দেন তোমরা স্টার্ট করবে। প্রথম যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণ, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ব্যাকরণ 30 আউট অফ 30, এই টার্গেট নিয়ে আমরা লেখাপড়া করব এখন থেকে, আজকে থেকে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম থেকে আমি যে কয়টা প্রশ্ন দিচ্ছি খুবই অল্প। এর সাথে আরেকটা টপিক হচ্ছে বাংলা উচ্চারণ, শব্দের উচ্চারণগুলো শিখতে হবে। 2 টাইপের প্রশ্ন হবে। একটা হচ্ছে থিওরি, যেটা লিখতে সময় লাগবে হচ্ছে 10 থেকে 12 মিনিট বা তার অল্পও লাগতে পারে। আর বাংলা উচ্চারণ যেটা আছে খুবই 8টা আসবে, 5টা উত্তর করতে হবে, সেটা লিখতে সময় লাগবে 3 থেকে 5 মিনিট। কিন্তু এইখানে বাংলা উচ্চারণের নিয়ম 3 থেকে 4টা প্রশ্ন পড়লে ইনাফ। বাট যখন আমি শুদ্ধ উচ্চারণটা শিখব তখন কিন্তু আমাকে প্রায় 150 থেকে 200-র মতো ওয়ার্ড শিখতে হবে। শব্দগুলো উচ্চারণ শিখে নিতে হবে। 8টা থেকে 5টা কমন পড়ে যায়, দেখাবো একটু পরে। এবার আসি বাংলা বানানের নিয়ম। এখানে অনুরূপভাবে 2 টাইপের প্রশ্ন। একটা হচ্ছে থিওরি, আর একটা হচ্ছে বাংলা সঠিক বানান। সঠিক বানানটা সবসময় কমন পড়ে। আমি এখানে থিওরিটাকে বাদ দিতে বলি, বাংলা বানানটাই শিখতে বলি বেশি বেশি, যেটা উত্তর পড়তে লাগবে 3 থেকে 5 মিনিট, মানে সময়টা অনেক সেভ করতে পারবে। এরপর আসে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এইখানে 2 টাইপের কোশ্চেন আছে। আমার কাছে মনে হয় এখানে অথবাটা শেখা উচিত, প্রশ্ন উত্তরের চেয়ে অথবাটা শেখা উচিত। কারণ ব্যাকরণিক শব্দ শ্রেণী বের করাটা খুব টাফ না, সহজ। 5 থেকে 7টা প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে কি হবে। আচ্ছা, এরপর আমরা আসে হচ্ছে কি বাংলার শব্দ গঠন, উপসর্গ এবং হচ্ছে সমাস। এইখানে একটা কথা আছে, অনেকে মনে করে সমাস শিখতে লাগে না 6 মাস। হ্যাঁ বুঝলাম, শিখতে লাগে না 6 মাস, কিন্তু আমাকে 8টার মধ্যে 5টা কমন পেতে হলে অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তার চেয়ে মনে করি যেহেতু একটা থিওরি থাকবে, ওই থিওরির উপরে গুরুত্ব দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমি সবগুলোর অথবাটা শিখলাম, বাট এখানে এসে আমি চাইলে স্কিপ করতে পারি। আমি বাদ দিতে বলতেছি না, তুমি চাইলে স্কিপ করতে পারো বলে আমি এইখানে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, যেহেতু অনেকগুলো পড়তে হয়, অনেক সময় চলে যায়, সেই হিসাবে যে কাজটা করতে পারো। এখানে থিওরি 2 থেকে 3টা, এটা শিখতে পারলে সবচেয়ে ভালো। আর একটা বিষয় হচ্ছে সমাস নির্ণয় করো। ঢাকা বোর্ডে 1 বছর এটা আসেই নাই। কি করতে বলেছে, বলে সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তার মানে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, এইটা পরীক্ষায় আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে মিসিং হতে পারে। ওকে, সর্বশেষ হচ্ছে আরেকটা আছে কি বাক্যতত্ত্ব। এখানেও বাক্যের রূপান্তর অনেকগুলো শিখতে হয়। বাক্যের রূপান্তর আমি এখানে প্রশ্নের উপরে গুরুত্ব দিতে বলবো বেশি, থিওরির উপরে গুরুত্বটা বেশি দিতে বলবো, এতে করে সময়টা অপচয় হবে না, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে না। তোমাদের এখন প্ল্যানিং করতে হবে, সময়টাকে সেভ করতে হবে, অন্য সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। এবার আসে হচ্ছে কি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটা তোমাকে শিখতেই হবে, এটাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এইটা কিন্তু এখান থেকে হয়ে যায়, 2 নাম্বার থেকে অনেক কিছু এখানে আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। কারণ এখানে আমরা শুদ্ধ বানানটা শিখে ফেললাম, এই শুদ্ধ প্রয়োগের মধ্যে শুদ্ধ বানানটা কাজে লাগে, তার মানে 2 নাম্বার দিয়ে আমরা 3 নাম্বারটা কভার করতে পারবো। এই জন্য আমি এখানে অথবাটা শিখতে বলি, বলে শুদ্ধ বানানটা ভালো করে শিখলে স্পেশালি 6 নাম্বারে সেটা কাজে লেগে যাবে। তাহলে আমাদের দেখতেই পাচ্ছ টার্গেট যদি 30 আউট অফ 30 হয়, এটা তোমাকে এখন থেকেই পড়তে হবে।
আমরা এখন মূল ভিডিও দেখব, সেখানে কি কি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। অবশ্যই এখন থেকে নোট করে পড়া স্টার্ট করে দিবে। আবার বলছি, 30 আউট অফ 30 পাওয়াটা খুব ইম্পসিবল কাজ না, ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা পায় যারা একটু সচেতন থাকে। চলো মূল ভিডিও দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি এই শিটটি মানে এই সাজেশনটি আপনাকে ব্যাকরণে 30 আউট অফ 30 পেতে অনেকটাই সাহায্য করবে। আমরা দেখব এই সাজেশনটি কাদের জন্য। সকল বোর্ড, ইংলিশ ভার্সনের শিক্ষার্থী, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সকলের জন্যই প্রযোজ্য, যেহেতু সিলেবাসটা একই। এরপর আমরা দেখব হচ্ছে আজকের শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসে আমাদের কি কি আছে সেটা আমাদের জানা দরকার। শর্ট সিলেবাসে আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলার শব্দ গঠন, উপসর্গ এবং সমাস নিয়ে, বাক্য তত্ত্ব এবং সর্বশেষ বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। এই হচ্ছে আমাদের মোট আইটেম। কি কি টপিকগুলো থাকবে এবং প্রত্যেকটা টপিকের মার্ক হচ্ছে কত, 5 করে। দেখতেই পাচ্ছ। আমাদের প্রথম অধ্যায় বাংলা উচ্চারণের নিয়ম। তোমাদের বোঝার সুবিধার্থে এই বছর সাজেশনের নিচে আমি কোন কোন বোর্ডে আসছে সেটা উল্লেখ করে দিয়েছি, যেটা গত বছর আমি দিয়েছিলাম না, বাট এই বছর সেটা উল্লেখ করে দিয়েছি। এতে করে এটা যে অনেক বেশি কমন সেটা তোমরা বুঝতে পারবে। 24 সালে যেহেতু সবগুলো বোর্ডে পরীক্ষা হয়নি, এই জন্য মূলত কী করিনি, আমি 24 সালের প্রশ্নগুলো এখানে এড়িয়ে গিয়েছি, বাট মেন যে সাজেশনটা আছে তার সাথে ইনক্লুড করে দিয়েছি। উদাহরণসহ বাংলা অধ্বনির উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লিখো। দেখতে পাচ্ছ এইটা সবচেয়ে বেশি বার আসছে, তাহলে এটা সবসময় বেশি বারই আসে। এবং তারপরে 2 নাম্বারটা, এই দুটো হচ্ছে তোমাকে শিখতেই হবে, কোনো বিকল্প নাই। এখানে মোট 5টা দেখতে পাচ্ছ, 5টা পড়লে তো কোনো কথাই নেই, বাট এই দুটি তোমাকে অবশ্যই খুব ভালো মতো করে করতেই হবে। এই দুটি হচ্ছে মোস্ট, মানে যদি আমি শুধুমাত্র উচ্চারণগুলো শিখি সেই ক্ষেত্রে এই দুটো সাপোর্ট হিসাবে রাখতে পারো। ইনাফ। আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে চলে আসব। দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে প্রথমটাই, এটাই ম্যাক্সিমাম বোর্ডে চলে আসে। কি লেখা আছে দেখতেই পাচ্ছ, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম উদাহরণ সহ লিখো। আমি এই দ্বিতীয় অধ্যায়টায় শুধু শুদ্ধ বানান শিখতে বলি, এই প্রশ্নগুলো অ্যাভয়েড করতে বলি। তারপরে বলে দিলাম শুধুমাত্র এই 1 নাম্বারটা অবশ্যই ভালো করে শিখে রাখতে পারো। যারা মূলত শুদ্ধ বানান শিখবে না তাদের কিন্তু সবগুলোই শিখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, সবগুলোই শিখতে হবে। তার মধ্যে এই প্রথম দুটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, হয়ে গেল দ্বিতীয় অধ্যায়। এরপর আমরা চলে আসি তৃতীয় অধ্যায়, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানে দেখতে পাচ্ছ মাত্র 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো। আবেগ শব্দ বলতে কি বোঝো? উদাহরণ সহ এর শ্রেণীবিভাগ আলোচনা করো। বিশেষ্য কাকে বলে? উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এইটার যে অথবা অংশটা আছে ওটা এবং এইটা দুটো মিলিয়ে পড়বে, কাজে লাগবে। এখানে 3টা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে 1 নাম্বার এবং 3 নাম্বারটা বেশি ইম্পর্ট্যান্ট। 2 নাম্বারটা যার বোর্ডে আসছে তিনি বাদ দিয়ে পড়বেন, অথবা শুধু কয়েকবার রিভিশন দিয়ে রাখবেন, কয়েকবার পড়ে রাখবেন। আচ্ছা, হয়ে গেল আমাদের হচ্ছে। তাহলে এখানে আমরা 1 নাম্বারটা এবং 3 নাম্বারটার উপরে গুরুত্বটা একটু বেশি দিব। হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে 4 নাম্বার অধ্যায়, বাংলার শব্দ গঠন, উপসর্গ এবং সমাস। উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এর সাথে বরং শুরুতে এই অংশটুকু জুড়ে দিতে পারে, বলে উপসর্গ কাকে বলে এটা জুড়ে দিতে পারে উপরে 1 নাম্বারের সাথে। বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো বা প্রয়োজনীয়তা আলোচনা করো, একই কথা। শব্দ গঠন বলতে কি বোঝো? যেহেতু অধ্যায়ের নাম শব্দ গঠন, কী কী উপায়ে বাংলা শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো। সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে যেহেতু এই অধ্যায়টা সমাস, ব্যাস, বাক্য সহ নির্ণয় করতে হবে। দেখো, আমি শুরুতে বলেছিলাম ঢাকা বোর্ডের 17তেই কিন্তু আসছিল, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করা আসেই নাই। সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করে, এইটা আসছিল। তাহলে বুঝতেই পারছো, তুমি ব্যাস বাক্য সহ শুধু সমাস পড়ে গেলে, যা মানে গিয়ে দেখলে পরীক্ষা এইটা আসছে, কি একটা বিপদ। তখন পুরো 5টা নাম্বার আমাকে ছেড়ে আসতে হবে তখন,
যদি আমার সাপোর্ট না থাকে। সাবধান। আচ্ছা, আমাদের 5 নম্বর অধ্যায় বাক্যতত্ত্ব। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে, এটাই হচ্ছে মেন প্রশ্ন এই অধ্যায়ের। গঠন অনুসারে এবং অর্থ অনুসারে, মানে অর্থগতভাবে আর গঠন অনুসারে শব্দ কত প্রকার, মানে বাক্য কত প্রকার ও কী কী আলোচনা করতে হবে উদাহরণসহ। দ্যাটস ইনাফ। 3টা প্রশ্নই ইম্পর্টেন্ট, 3টা প্রশ্নই পরীক্ষায় আসে। এই 3টা প্রশ্নের উপরেই গুরুত্ব দিতে হবে। একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না বাক্যতত্ত্ব অংশ থেকে, যদি বাক্যের রূপান্তর অংশটা বাদ দিতে চাও। সর্বশেষ যে অধ্যায়টি আছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এখানে আমি কোনো কোশ্চেন দেইনি, আমি স্পেশাল নোটের কথা বলছি। অর্থাৎ এই ভিডিওটির পার্ট 2 আসবে খুব শীঘ্রই। সেই পার্ট 2 এর মধ্যে শুদ্ধ উচ্চারণ আমি দিব মনে করো 150 থেকে 200টা সর্বোচ্চ, শুদ্ধ বানান সেমভাবে 150 থেকে 200, ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি সেন্টেন্সগুলো লিখে দিব, সমাস নির্ণয় করো আমি দিয়ে দিব কী কী সমাস নির্ণয় করবেন, বাক্য পরিবর্তন সেটাও আমি দিয়ে দিব, এবং সর্বশেষ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং হচ্ছে শুদ্ধ প্রয়োগ। এবং একটা ফ্রি থাকবে পারিভাষিক শব্দ 10 নাম্বার তার সাথে। দ্বিতীয় পার্ট অনেক বড় হবে, সেই পার্ট আমি সবগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে। বাংলা প্রথম পত্রের সৃজনশীল নিয়ে অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, চেষ্টা করব প্রথম কমেন্টে সেটার লিঙ্ক দিয়ে রাখতে, দিতে না পারলে অবশ্যই চেক করে নিবে। তোমাদের প্রতি শুভকামনা থাকলো। আজকে থেকে তোমাদের সাজেশন রেগুলার তোমরা পাবে, কানেক্টেড থাকবে, ইনশাল্লাহ নিরাশ করব না। আর কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। আমি যে কটা সাবজেক্ট তোমাদের দিব অন্তত পরীক্ষার হলে গিয়ে তোমরা নিরাশ হবে না। এই তো হয়ে গেল। ইতিমধ্যে বাংলা প্রথম পত্রে আমি একটা ভিডিও ড্রপ করেছি অনেক দিন আগে, সেটার লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখার চেষ্টা করব, দেখে নেবে তোমরা। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।